بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়ায় পাখিরহাট আল মাদিনা ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, তৃতীয় বার্ষিক তাফসীর মাহফিলের সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান সরকার সাহেব, চেয়ারম্যান ৮ নং হাসনাবাদ ইউনিয়ন পরিষদ, নাগেশ্বরী কুড়িগ্রাম। কোথায় চেয়ারম্যান সাহেব? পাশেই আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক সময় সভাপতিও পাওয়া যায় না কোনো কোনো মাহফিলে, ঠিক না? এমন একটা সময় ছিল যখন তাদের দলের লোকদেরকে সভাপতি প্রধান অতিথি না বানালে মাহফিলই করা যেত না, কিন্তু তারা আসিবে না, জোর করে এটা হতেই হবে। আর নাম না দেওয়ার কারণে বহু মাহফিলও বন্ধ করে দিয়েছে। আবার তাদের মধ্যে আছে দুই গ্রুপ, একজনের নাম দিলে আর একজনকে না দিলে বলে তোর মাহফিল 12টা, যে ওনার দাওয়াত দিয়েছে আমার নাম কেন লিখলি না। কত ঝামেলা যে ছিল, আমি ওদিকে সময় নষ্ট করব না। তবে একটি হাদিস খুব মনে পড়তেছিল তখন, ইউকরিমুর রাজুলু ফি মাখাফাতি শাররি। নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, ব্যক্তিকে সম্মান করবে তার ভয়ের কারণে, মহাব্বতের কারণে না। কারণ ওনাকে সম্মান না দিলে আর একজনের 12টা বাজবে, এই ভয়ে বলবে স্যার কেমন আছেন, ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন। আসলে একটু দূরে গেলে মনে করে লাগতেই আর রাস্তার পাশে ফেলাই দিই, ঠিক না বলেন? কঠিন পরিস্থিতি গেছে। ভালোবাসা তৈরি হয় বন্দুকের নালে না, ভালোবাসা তৈরি হয় হৃদয়ে ভালোবাসার থেকে, ঠিক না বলেন? আয়োজিত এই মাহফিলে আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আপনাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন জননন্দিত নেতা, আপনাদের সুখ দুঃখের বিশ্বস্ত সঙ্গী, তার পাশাপাশি অত্যন্ত বিচক্ষণ এবং শিক্ষাবিদ একজন। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? আমি তো মনে করেছি মাদ্রাসায় কামিল পাশ করেছি, একটা সত্য কথা যেটা আমি এখানে বসে। এরপরে কোনো কমন মাদ্রাসাকে দাওরায় হাদিসে পড়ছে খুব সম্ভব। আরে কি সুন্দর করে কোরআনের আয়াতগুলো রেফারেন্স দিয়ে দিয়ে বললেন যে মানুষটি বলে যে ইসলামে রয়েছে অন্য ধর্মাবলম্বীদের অধিকার, মান আদা দিম্মিয়ান ফাআনা খাসমুহু, যে অমুসলিমদেরকে যদি কষ্ট দাও বা সংখ্যালঘুদের কষ্ট দাও তাহলে কিয়ামতের দিন আমি নবী তার বিরুদ্ধে মামলা দায়ের করব। এ কথা নবী বলেছেন, সে আবার জানিয়ে দিলেন। সম্পদ সমবন্টন হবে জানিয়ে দিলেন, কারো উপর জুলুম হবে না জানিয়ে দিলেন, নারী তার অধিকার পাবে জানিয়ে দিলেন, রাষ্ট্রের মার গসব করা যাবে না, যারা নেতা থাকবে এমপি মন্ত্রী হোক তারা যখন এই হাজার হাজার মানুষের সামনে এই কথাগুলো জানান, তারা যদি আমার দেশের এমপি হন তাহলে কি তারা এর বিপরীত কাজ করবে? জোরে বলেন। আমি তো মনে করি বিএনপির এমপি প্রার্থী যারা সম্ভব তাদেরও এইভাবে বলে দেয়া দরকার। উপজেলা চেয়ারম্যানিতে যারা নির্বাচন করবেন তাদের জানিয়ে দেয়া দরকার, কারণ তারা তো চুরি করবে না আমরা যতটুকু বিশ্বাস করি, তারা দুর্নীতি করবে না আমরা বিশ্বাস করি। তাহলে আপনাদেরও উচিত এইরকম মাহফিলে আসা বা প্রোগ্রামে জানিয়ে দেয়া যে আমরা কোনোদিনও জনগণের মাল আত্মসাৎ করব না, এই পলাতক সরকারের মতো আমরা কোনোদিন দেশের মাল বিদেশে পাচার করব না, দুর্নীতি করব না, দেশের টাকা আত্মসাৎ করে বাইরে কোনো ঘরবাড়ি করব না, আমরা মাদক নেব না, মাদকের পক্ষেও থাকব না, জেনা ব্যভিচার আমরা করব না, আমরা ধর্ষণ জেনার বিপরীতে আইন পাশ করব, আমরা ইনসাফ করব, আমরা উঁচু নিচুর ভেদাভেদ ভেঙে
রাষ্ট্রীয় সম্পদ সকলের মধ্যে সমানভাবে বন্টন করে দিব, আমরা মানুষের নৈতিক উন্নয়ন করব। এই কথাগুলো বিএনপির ভাইদেরও বলা উচিত, অন্য দলের লোকদেরও বলা উচিত। তাহলে হবে কি, মানুষের আশ্বস্ত হবে। তবে আজকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, যদি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আলী সরকার সাহেব যদি আপনাদের সমর্থনে এমপি হতে পারেন, কমপক্ষে জনগণের মাল আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, জেনা ব্যভিচার ধর্ষণকে কোনোদিন প্রমোট করবেন না, আশ্রয় দেবেন না, মাদক থাকবে না, জনগণের মাল আত্মসাৎ করবে না, এই রাষ্ট্রের মধ্যে, এই জনগণের মধ্যে অমুসলিমদের কোনো কষ্ট থাকবে না, নারী তার অধিকার পাবে, পুরুষ তার অধিকার ফিরে পাবে, আল্লাহর কোরআনের রাজ এই জমিনে কায়েম হবে। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন আপনাদের এই কুড়িগ্রামেরই সন্তান হযরত মাওলানা ফখরুল ইসলাম হাদি। অনেক আগ থেকেই বন্ধুত্ব, খুব গুছিয়ে কথা বলেন, মিষ্টি মিষ্টি করে কথা বলেন, তাই না? কুড়িগ্রামের মানুষগুলো গুছিয়ে কথা বলতে চান, অত্যন্ত সরল প্রবণ, সৎ প্রবণ। আপনি কি একবার ভেবেছেন একজন জেনারেল শিক্ষিত মানুষ হলেও তিনি মুসলিম, এই হিসেবে তাকে ইসলাম জানা দরকার ছিল। যে কাজটি আজকের প্রধান অতিথি বুঝিয়ে দিলেন, মাদ্রাসায় না পড়েও ইসলাম সম্বন্ধে জানার সুযোগ আছে একটি সংগঠন করার মাধ্যমে, ঠিক না বলেন? এই সংগঠনের নাম কি? এটা একটি ইউনিভার্সিটি। আপনিও শামিল হতে পারেন। ইসলামকে জানুন, নিজেকে উপলব্ধি করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি টার্গেট নিয়ে তৈরি করেছেন, ঠিক না? সেই টার্গেটটা ছিল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। খলিফা আমরা কার? আমরা কার খলিফা? আমরা কি কালমার্সের খলিফা, লেনিনের খলিফা, মাওসেতুং ডারউইন ফ্রয়েড হেগেলদের খলিফা? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা হলে আল্লাহর বিধানের জন্য কাজ করতে হবে, আর যারা অন্য মতাদর্শের কাম করে তারা তাদের খলিফা, ঠিক না বলেন? অতএব আমরা প্রতিনিধি কার? আমরা রিপ্রেজেন্টেটিভ কার? সুতরাং আমরা এই জায়গাটিতে কাজ করব। আজকে রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন দেখতে পেলাম মহিলা তাদের বাচ্চা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মেয়েরা রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, হয়তোবা মাহফিল শোনার জন্য অপেক্ষা করছে। আজ বুকের ভেতরে মোচড় দিয়ে উঠেছে ফেলানির কথা। এখান থেকে নিয়ে মাত্র ৬-৭ কিলোমিটার দূরে অনন্তপুরে, সন্তোষপুর না, অনন্তপুর, এই অনন্তপুরে ওপারে রয়েছে দিনহাটা, যেটা ভারতের সীমান্ত। ওপারে দিনহাটা, এপারে অনন্তপুর। ঘটনাটা ছিল 2011 সালের 7 জুন। আপনারা জানেন বাংলাদেশের সরলা অবলা এক যুবতী মেয়ে ফেলানি এই নাগেশ্বরী থানার এই এলাকায় বিএসএফ আমার এই নির্দোষ কিশোরী বোনকে গুলি করে হত্যা করে। হত্যা করাই শেষ ছিল না, হত্যার পরে তার মৃত লাশটাকে কাটা তারের সাথে 4 ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল। ধিক্কার জানাই, বিএসএফের এমন সাধ্য নয় বাংলাদেশের কোনো নাগরিককে সে হত্যা করবে। লড়াই করে কুড়িগ্রামের মানুষেরা এখানে বেঁচে আছেন। আপনারা বীর জনপদের লোক, ঠিক না বলেন? আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশকে দালাল সরকার থাকার কারণে তারা যেভাবে এগিয়ে গিয়েছিল, কেবলমাত্র ওদের কারণেই তারা বেশি তাদের হাতটা বাড়িয়ে দিয়েছিল, কিন্তু হাত গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ। এই বিচার কতটুকু হয়েছে, কিন্তু ফেলানিকে তো আমরা ফিরিয়ে পাইনি।
বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত সংযোগ রয়েছে ভারতের সাথে, কিন্তু ভারত আমাদেরকে কি দিয়েছে? ভারত আমাদেরকে বর্ষার সময় পানি দিয়ে ডুবাইয়া মারে, আর যখন ড্রাই সিজন আসে তখন পানি আটকে রেখে আমাদের বালু দিয়ে মারে, মরুভূমি বানিয়ে দেয় এই 8টা জেলাকে, ঠিক না বলেন? শুধু তাই না, ফারাক্কাবাদের সমস্যা আজও সমাধান হয়নি। শুধু কি তাই, আমাদের 3 বিঘা করিডোরের যেই জায়গাটি রয়ে গেল সেইটার সীমান্তবর্তী দিনাজপুর দিয়ে তাদের অংশ তারা ঠিকই নিয়ে গেল ইন্দিরা মজিব চুক্তির মাধ্যমে, কিন্তু 3 বিঘার সমাধান তারা এখনো করে নাই। আমাদের তিস্তা চুক্তির পানির সমাধান তারা এখনো করে নাই। ফারাক্কাবাদের সমাধান এখনো তারা করে নাই। ভারত আমাদেরকে দেয় অবৈধ অস্ত্র, ভারত আমাদের সীমান্ত দিয়ে দেয় ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা, ঠিক না বলেন? ভারত আমাদের থেকে নিয়ে যায় আমার দেশের অনেক সম্পদ, যা লুট করে করে নিয়ে যায়। স্বাধীনতার সময় থেকে নিয়ে মেজর জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, এই বইটি আপনাদের পড়া উচিত। ইতিহাস জানুন। বন্ধু প্রতিম এই দেশটিকে আমরা কত ভালোবাসি। এখন দেখলাম এই আদামি কোম্পানি নাকি একটা আছে না, কয়লা, সে 2.5 গুণ বেশি দামে বাংলাদেশকে বিক্রি করেছে, আর পলাতক সরকার সেইটাকে কিনে এনে এমন করেছে যাতে করে ওখান থেকে নিজেও কিছু পায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। একজন ব্যবসায়ী 36,000 কোটি টাকা শুধু বিদেশে পাচার করেছে। 36,000 কোটি টাকা, যাকে আপনারা বলতেন দরবেশ। নিজের কুকাম নিজে যখন বুঝতে পারল, তখন পালাবার সিদ্ধান্ত নিয়ে কি সুন্দর সাদা দাড়ি সেটাকে কামিয়ে